আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমি প্রথম আমাদের সিএফও কোর্সের আজকে একটা নতুন শুরু হলো। আমরা একটা কোভিড সিচুয়েশনে ছিলাম, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি ব্যক্তিগতভাবে কোভিডে পজিটিভ হয়েছিলাম। আমার ফাদার এই সময় গত 1.5 মাস আগে উনি মারা গেছেন। উনি তো সবাই তার জন্য দোয়া করবেন। আর স্পেশালি অনলাইনে অনেকেই শুরু করে দিয়েছেন অলরেডি। আমরা একটু দেরিতে হলেও আজকে অনলাইনের মাধ্যমে আমাদের প্রথম ক্লাস শুরু করলাম। আজকের ক্লাসটা অনেকটাই আমরা ধরতে পারি একটা মক টাইপ। আমরা ক্লাসটা যদিও IFRS 13 নিয়ে কথা বলবো, 15-এও কথা বলার কথা ছিল, বাট আমি আজকে খুব বেশি সময় নিব না, কারণ এই সপ্তাহেই সামনে আমাদের ঈদুল আজহার ছুটি আছে। তো আজকে আমরা কিছুটা করব, এরপরে এই সপ্তাহে আরো একাধিক ক্লাস নিব। যেহেতু এখন অনলাইনে আমরা করতে পারছি, এটা 7:30টায় শুরু করি, ইভেন এটা 8টায় করা যায়, সেক্ষেত্রে আপনারা হয়তো জয়নিং এর কোনো সমস্যা হবে না, সবাই ক্লাসটা করতে পারবেন। ফিজিক্যালি যে আসার হ্যাসেলটা আপাতত কয়েকদিন আমরা মাপ পাচ্ছি। সো সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা ফ্রিকোয়েন্টলি ক্লাসগুলো করব। এবং আজকে আমি লুইনকে কিছুক্ষণ পর অবশ্যই বলবো যে আনমিউট করে আপনাদের একটা ভিউ শেয়ারিং ও করে নিব। সো একটা বিশেষ সময় আমরা পার করছি, সবাই সবার জন্য দোয়া করব। এবং স্পেশালি আজকের এই ক্লাসটা আমাদের সিএফও কোর্সের দুটি ব্যাচ একসঙ্গে করছে। আমার অত্যন্ত ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। সবাই এখন জয়েন করতে পারেনি, আমি সোফার যারা জয়েন করেছেন 16-17 জন, তাদেরকে ওয়েলকাম জানিয়ে আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। আমরা শুরু করছি। আমাদের আজকের IFRS হচ্ছে IFRS 13, ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। আচ্ছা, প্রথমেই ফেয়ার ভ্যালু মেজারমেন্ট বলতে গেলে আমার স্লাইডে হয়তো সবটা কভার করা নাই, কিছু কথা আমি বলছি। সেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে ফেয়ার ভ্যালু বলতে আমরা কি বুঝি। তো ফেয়ার ভ্যালু হচ্ছে যে আসলে আইএস এবং IFRS এ বিভিন্ন জায়গায় আমাদের যত ট্রানজেকশন গুলো হয়, সেই ট্রানজেকশন গুলোতে যদি আমরা দেখি আমাদের ফেয়ার ভ্যালু মেজার করতে হয়। তো আমাদের বিভিন্ন, যেমন আমি সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমরা যখন, আপনারা নিশ্চয়ই মনে আছে, আপনারা ইম্পায়ারমেন্ট করেছেন 36-এ, আপনারা বিভিন্ন সময় আপনারা 16-এর সময় আপনারা ভ্যালুয়েশন করতে হয়েছে, মার্কেট ভ্যালু একটা অ্যাসেটের করতে হয়েছে। সো এই যে ভ্যালুটা কি হবে, সেটি কিন্তু ভ্যালুটি কিভাবে ইউজ হবে এটি পার্টিকুলার ওই IFRS আছে, বাট ভ্যালুয়েশনের মেথডটা, হ্যাঁ, এটি হচ্ছে এই কমন একটা IFRS। তো আমরা যদি এভাবে বলি, আমরা অবজেক্টিভ অফ IFRS 13 যেটা থাকবে আমাদের, সেটি হচ্ছে ডিফাইন দ্য ফেয়ার ভ্যালু। আমরা ফেয়ার ভ্যালুকে ডিফাইন করব। আসলে হয় কি, আমরা এই অনলাইন কোর্সে আমাদের একটা সুবিধা হবে, স্পেশালি যারা আমার সাথে এই কোর্সটি করবেন, আপনারা নিশ্চয়ই মনে আছে আমি যখন ফিজিক্যালি ক্লাস নেই, চেষ্টা করি সমস্ত বিষয়গুলো খুব ডিটেইলে যাওয়ার জন্য। এবং যেহেতু আপনারা জেনে খুশি হবেন যে আমাদের IFRS যে বইটি, দ্যাট ইজ হচ্ছে IAS এন্ড IFRS থিওরি এন্ড প্র্যাকটিস পার্ট 2, IFRS টা অলরেডি আমাদের হাতে এসে গেছে গত 1 মাস আগে। আমি জানি না আপনারা কালেক্ট করেছেন কিনা, না করলে আমি লুইনকে এবং শামীমকে রিকোয়েস্ট করবো যাতে করে ওনারা কিভাবে কালেক্ট করতে পারে সেটি আপনারা জানিয়ে দিবেন। সো সেই ধারাবাহিকতা আমরা যে একটা খুব বড় উদ্যোগ নিয়েছিলাম, IFRS টা যেভাবে আমরা ইজি করে এখানে করার চেষ্টা করেছি, সেই চিন্তা আমার যে IFRS নিয়ে কোনো ভীতি কাজ করবে না, বরং অনেক বড় প্রফেশনাল, অনেক কোয়ালিফাইড প্রফেশনালদেরও অনেক সময় কিন্তু IFRS এর বেসিক নিয়ে সমস্যা হয়। সো আমাদের যে প্রচেষ্টা থাকবে জিনিসটা খুব ডিটেইল বোঝার জন্য, যেটি অনলাইন ক্লাস আমাদের হেল্প করবে, বিকজ ফিজিক্যাল ক্লাসের কিন্তু অনেক লিমিটেশন থাকে, টাইম, ফিজিক্যালি প্লেস। আমরা দেখেছি সিটি সেন্টারে আমরা যখন শুরু করতে করতে মাগরিবের আজান হয়ে যেত, এরপরে সবাই আসতে না আসতে একটা টাইম লিমিটেশন থাকতো। এখানে আমরা একাধিকবার বসতে পারবো। সো আমি চেষ্টা করব একটু ডিটেইলে যাওয়ার জন্য, যেহেতু আমরা অনলাইন ক্লাসে আছি। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, সেশন শেষে লুইন সবাইকে আনমিউট করে দিবে, আপনারা কোশ্চেন করবেন। এবং প্রয়োজনে এই একটা IFRS আমরা 2 দিন ধরে করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি আমাদের সবার জন্যই ভালো হবে। যদিও সিএফও কোর্সের যদি ক্লাসের সংখ্যা বলি, সেখানটা কিছুটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমরা ফ্রিকোয়েন্সি অফ ক্লাস বাড়িয়ে এবং একটু আমার মনে হয় IFRS এর, যেহেতু আমি অলরেডি আপনাদেরকে আমাদের তারেক কামাল, আমাদের কলিগ, ও RIS এর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ও অলরেডি IFRS 1 এবং 2 নিয়েছে।
এবং আমি সম্ভবত 16 নিয়েছিলাম। সো আমি এখন যেটি করছি সেটি হচ্ছে IFRS 13। সো আমরা একটু ডিটেইলে করবো, এটি বলে নিলাম যেহেতু আমাদের প্রথম ক্লাস অনলাইনে। সো ডিফাইন ফেয়ার ভ্যালু থাকবে, এরপর সেট আউট এন্ড সিঙ্গেল IFRS ফ্রেমওয়ার্ক, যেমনটি আমি বলছিলাম ফর মেজারিং ফেয়ার ভ্যালু। বিভিন্ন IFRS এ বিভিন্ন জায়গায় ফেয়ার ভ্যালু অবশ্যই প্রয়োজন হবে, বাট এই IFRS এর ফেয়ার ভ্যালু সবগুলো IFRS এ ইউজ করার জন্য যে ফেয়ার ভ্যালুর যে সিঙ্গেল ফ্রেমওয়ার্ক থাকবে, যেখানে আমরা কিভাবে হাউ টু ভ্যালু দ্য ফেয়ার ভ্যালু অফ এনি অ্যাসেট, হ্যাঁ, স্পেশালি দ্য নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, রিকোয়ার্ড ডিসক্লোজার অ্যাবাউট ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। এবং এখানে মূলত হচ্ছে যে মেজারিং দ্য ফেয়ার ভ্যালু। আমরা জানি যে কোনো IFRS আমরা প্রায়শই আপনাদেরকে বলে থাকি যে রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার। এখানে মূলত হচ্ছে মেজারমেন্ট এবং ডিসক্লোজার নিয়ে কথা থাকবে। সো অবজেক্টিভ IFRS যদি বলি টু ডিফাইন ফেয়ার ভ্যালু, আমরা একটা গ্রাফে দেখিয়েছি। তারপরে অবজেক্টিভ অফ IFRS এর সেকেন্ড পার্ট টু সেট আউট এ সিঙ্গেল ফ্রেমওয়ার্ক, এবং ফাইনালি অবভিয়াসলি আমাদের লাস্ট যেটি আসবে সেটি হচ্ছে যে আমরা এটাকে ডিসক্লোজার গুলো কি থাকবে, সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সো আমরা এখন ডিসক্লোজারটা আমরা দেখব, ডিসক্লোজার রিকোয়ারমেন্ট কি কি আছে। সো আমরা যদি পরে চলে যাই স্কোপের ভিতরে একটু ডিটেইলে দেখি, সেটি হচ্ছে স্কোপটা আমরা খুব শর্টে দেখে অবজেক্টিভ দেখেছিলাম। এখন যদি আমরা স্কোপটা দেখি সেটি হচ্ছে IFRS 30 applied when another IFRS, যেমনটা বলছিলাম যে অন্য কোনো IFRS এ যখন রিকোয়ারমেন্ট থাকে ফেয়ার ভ্যালু, সেটির মেজারমেন্ট এবং ডিসক্লোজার ঠিক করে দিবে এই IFRS-টা। শুধুমাত্র কয়েকটি এক্সেপশন আছে। The measurement and disclosure required do not apply in case of the exceptions are share-based payment transaction within the scope of IFRS 2. As I have already mentioned you that IFRS 2, that is the share-based payment, that is not within the scope of this IFRS. So এটি কি বাইরে থাকবে। Apart from this, leasing transaction within the scope of IFRS 16, যেটি অলরেডি যে লিজ আমি নিয়েছিলাম। সো IFRS 2 অলরেডি share-based payment আপনারা দেখেছেন, যেখানে যে কয়েকটি পেমেন্ট, পার্টিকুলারলি আপনার ভেন্ডর পেমেন্ট, এগুলো কিন্তু আপনার IFRS এর ওখানে কিন্তু ভেন্ডর, লেটস সে আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি আপনাদের। লেটস সে একটা কোম্পানি তার সাপ্লায়ার পেমেন্ট করবে, সেখানে ক্যাশ পেমেন্ট না করে আমরা দেখেছি IFRS 2 তে শেয়ার বেস পেমেন্টে এখানে শেয়ারের বেসিসে পেমেন্ট করা যায় এবং ইনস্ট্যান্ট পেমেন্ট করা যায় এবং ভেস্টিং পিরিয়ড সহ পরে পেমেন্ট করা যায়। হোয়াট এভার দ্য কেস, এই শেয়ার ভ্যালুয়েশনের যে মেথডটা, যে আপনি 10 টাকার প্রোডাক্ট কিনেছেন, এখানে 3টি শেয়ার দিবেন নাকি 10টা শেয়ার দিবেন, একটা শেয়ারের ভ্যালু কি 1 টাকা হবে নাকি 2 টাকা হবে, এই ভ্যালুয়েশনের যে ফেয়ার ভ্যালু বের করতে হয়, সেটি কিন্তু এই IFRS 13 এর স্কোপের ভিতর না, এটা এক্সেপশন। সেকেন্ড হচ্ছে লিজিং ট্রানজেকশনস উইদিন দ্য স্কোপ অফ IFRS 16। IFRS 16 এ আমরা দেখেছি যেখানে আমাদের ফেয়ার ভ্যালু বের করার প্রয়োজন হয়ে থাকে। এইখানে পার্টিকুলারলি এইখানেও আপনারা জেনে খুশি হবেন যে আমরা অলরেডি লিস্টটা নিয়েছি এবং আপনারা খুব ডিটেইলি লিস্টটা দেখেছিলেন। সেই লিজের ফেয়ার ভ্যালু মেজারমেন্টের ক্ষেত্রেও এই IFRS স্কোপে থাকবে না। এর বাইরে নেট রিয়েলাইজেবল ভ্যালু অ্যাকর্ডিং টু IAS 2, আপনার মনে আছে যে IAS 2 তে আমরা যখন ইনভেন্টরি ভ্যালুয়েশন করছিলাম তখন আমরা নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করি। নেট রিয়েলাইজেবল ভ্যালুর ফর্মুলা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেটি হচ্ছে যে আমরা মার্কেটের যে প্রাইস, সেখান থেকে সেলিং কস্ট এবং প্রফিট বাদ দিয়ে আমরা নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করতাম। সেটির স্কোপ ওই IFRS 2 তেই বলা থাকবে, IFRS 13 হবে না। এর বাইরে IAS 36 যেটা আমি অলরেডি বলেছিলাম, IAS 36 যেটা আমি বলেছিলাম অলরেডি যে ইম্পায়ারমেন্টের কথা। সো এই কয়েকটা জায়গায় মেজারমেন্টের ক্ষেত্রে আপনি, দ্যাট ইজ IFRS 2, IFRS 16, IAS 2, IAS 36, এই চারটা বাদে আর যত IAS এবং IFRS এর ফেয়ার ভ্যালুর মেজারমেন্টের প্রয়োজন হবে, সব জায়গায় কিভাবে ফেয়ার ভ্যালু বের করা হবে সেটি গাইড করবে IFRS 13। ওকে, সো এখন আমরা ডিসক্লোজার আর নট রিকোয়ার্ড, ডিসক্লোজার প্রয়োজন হবে না কোনটার ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু IAS 19, যেটি আমরা IAS 19 সম্পর্কে নিশ্চয়ই আমাদের জানা আছে। IAS 19 হচ্ছে যেটা এমপ্লয়ি বেনিফিট, এবং এমপ্লয়ি বেনিফিটের
ওই একই আরেকটা রিলেটেড আইএস আছে, আইএস 26। এই দুটি এমপ্লয়ি বেনিফিট প্ল্যান বা এমপ্লয়ি বেনিফিটের যে দুটো আইএস আছে, আইএস 19 এবং আইএস 26, এই দুটোর ক্ষেত্রে যে ডিসক্লোজার রিকোয়ারমেন্ট আছে, সেই ডিসক্লোজার রিকোয়ারমেন্ট ফেয়ার ভ্যালু বের করার প্রয়োজন হলেও সেই জিনিসটা এখানে কার্যকরী হবে না। সো আমরা স্কোপটা দেখলাম। এখন ফেয়ার ভ্যালুর ডেফিনিশন ইজ ভেরি ইন্টারেস্টিং। এটি হচ্ছে আমি আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আইএফআরএস 13 এটি 2011 এর একটা আইএফআরএস, খুব পুরনো না, এবং 2013 থেকে 1 জানুয়ারি 2013 থেকে ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন ছিল। এটির ডেফিনিশন একটু ভুল ছিল, পরবর্তীকালে ভুল বলবো না, অবভিয়াসলি ওই সময়ের জন্য ওই ডেফিনিশন ঠিক ছিল, বাট পরবর্তীকালে আপডেট করা হয়েছে। এটিও আমরা এখনই দেখবো। তো এখানে আমি যদি শর্ট if I go through the definitions in a very short manner, fair value means the price that would be received to sell an asset or paid to transfer a liability in a orderly transaction between the market participant at the measurement date. এখানে দেখেন, খেয়াল করে দেখেন যে অ্যাসেট, লেটস সে উই আর এ কোম্পানি, আমরা আমাদের একটা প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট সেল করব অথবা একটা ল্যান্ড সেল করব। তো এই যে অ্যাসেট সেল করছি, এটা ফেয়ার ভ্যালু বের করার জন্য এখানে অ্যাপ্লিকেশন হবে। এরপর আসেন লাইবিলিটি ট্রান্সফার। অনেক সময় আমরা দেখেছি মার্জার অ্যাকুইজিশন বা বিভিন্ন সময় ইভেন আপনার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লাইবিলিটি ট্রানজাকশন, মোটামুটি একটি অর্গানাইজেশন যখন তার লাইবিলিটি অন্য একটা অর্গানাইজেশনে ট্রান্সফার করতে চায়, সেটার কনসিডারেশন ক্যাশ হতে পারে, সেটার কনসিডারেশন বিজনেস কম্বিনেশন হতে পারে, আদার বিজনেস ট্রানজাকশন হতে পারে, বাট লাইবিলিটি ট্রান্সফার করার ক্ষেত্রে যে ভ্যালুয়েশন করতে হবে, সেই ভ্যালুয়েশন ফেয়ার ভ্যালুটা আসবে এটা অনুযায়ী। এবং অর্ডারলি ট্রানজাকশন বিটুইন দ্য মার্কেট পার্টিসিপেন্ট, এখানে কিন্তু ওই কথাটা স্পেসিফিক করা আছে যেটাকে বলা হয় আর্মস লেন্থ ট্রানজাকশন, যেটি হচ্ছে যে এখানে একাধিক উইলিং বায়ার থাকবে, একাধিক উইলিং সেলার থাকবে, এবং এখানে কোনো ফোর্সফুলি কিছু করা হবে না, এটা নর্মাল কোর্স অফ অ্যাকশন থাকবে, এবং এটা মেজারমেন্ট ডেট থাকবে। অ্যাক্টিভ মার্কেট in which transaction for the asset and liability take place with sufficient frequency and volume, providing pricing information on the ongoing basis. অ্যাক্টিভ মার্কেট সেই মার্কেটটা বলা থাকবে যেখানে আমি যেমনটি বলছিলাম যে সেই মার্কেটে আর্মস লেন্থ ট্রানজাকশন হবে, মানে কোনো রকম ভায়োলেশন হবে না। একজন উইলিং সেলার থাকবে, একাধিক উইলিং সেলার, একাধিক উইলিং বায়ার থাকবে, নর্মাল বিজনেস ট্রানজাকশন হবে, একজন আরেকজনের রিলেটেড পার্টি হবে না, একজন একজনের পরিচিত হবে না, পূর্ব পরিচিত হবে না, এখানে কোনো ফোর্সফুলি কিছু হবে না, ভলান্টারি একটা ব্যাপার থাকবে। আমি কিনতে চাই, আরেকজন বেচতে চায়, বার্গেইন হবে। ডিমান্ড এবং সাপ্লাই, ইকোনমিক্সে আমরা ডিমান্ড সাপ্লাই দেখেছি, সেই ডিমান্ড সাপ্লাই এর বেসিসে এখানে প্রাইসিংটা ঠিক হবে। এক্সিট প্রাইস বেসিক্যালি আমরা এখানে এই সংজ্ঞাটা নতুন, বাট এক্সিট প্রাইস হচ্ছে এক্সিকিউশন প্রাইস, দ্যাট ইজ দ্য প্রাইস দ্যাট উড বি রিসিভড টু সেল অ্যান অ্যাসেট or paid to transfer a liability. ধরেন আজকে আমি যদি আমার হাতে যে ল্যাপটপটি আছে, এটা মাইক্রোসফটের একটা ল্যাপটপ, এই ল্যাপটপটা লেটস সে আমি সেল করতে চাই। তো এখানে আমাদের ক্লাসের লেটস সে এখানে অনেক আমাদের এই ল্যাপটপটা কিনতে চায়। তো যদি আমি এটা 1 লাখ টাকায় এগ্রি করি বিটুইন অনিক এন্ড মি, দ্যাট ইজ দ্য এক্সিট প্রাইস। এখনকার আমার জন্য এটা এক্সিট প্রাইস, সেল করে দিচ্ছি। মার্কেট পার্টিসিপেন্টের সংখ্যা কি? দ্য মার্কেট উইথ দ্য গ্রেটেস্ট ভলিউম and level of activity for the asset or liability. প্রিন্সিপাল মার্কেট মানে হচ্ছে যে একটা বড় মার্কেট, যেখানে আসলে কোনো ছোট না, মানে প্রিন্সিপাল মার্কেট বলতে বোঝা, লেটস সে ল্যাপটপ বিক্রি হয়, লেটস আমি একটা সিম্পল উদাহরণ দিই, যে আমি আমাদের যে সিএ ফার্মের অফিস বা আমি সেগুনবাগিচে থাকি, এখানে আমাদের সিএ ফার্মের অফিসের সামনে এই রোডটাতে কিন্তু একটা সকালবেলা কিচেন মার্কেট একটা বসে, হ্যাঁ, এখানে কিন্তু মাছ শাকসবজি বিক্রি হয়। বাট দিস ক্যান নট বি এ প্রিন্সিপাল মার্কেট ইফ ইউ কম্পেয়ার দ্য কারওয়ান বাজার, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল মার্কেট। সো আমি আপনাদেরকে ইজি করে দিলাম বোঝার জন্য যে হোয়াট ইজ প্রিন্সিপাল মার্কেট, যেখানে প্রাইসটা আসলে এখানে যেমন সাপ্লাই শর্ট থাকলে হঠাৎ করে দেখা গেল যে ঈদের সময় সেগুনবাগিচায় কোনো কাস্টমার নাই, তখন প্রাইস কমে যাবে। আবার এমন হবে যে কোভিড সিচুয়েশনে আপনার অল্প কিছু সাপ্লায়ার আসছে, তখন অবভিয়াসলি প্রাইস বেড়ে যাবে। কিন্তু কম্পারেটিভলি যদি কারওয়ান বাজার আপনারা যান, তাহলে কিন্তু আপনার প্রাইসিংটা ভালো পাবেন, এবং দ্যাট ইজ এ প্রাইসিং। কি ডেফিনেশনে এই স্লাইডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমরা বলছিলাম যে আমরা আইএফআরএস এক্সপার্ট হব, হ্যাঁ, আমাদের আইএফআরএস এক্সপার্ট হতে গেলে একটু জিনিসগুলো ডিফারেন্টলি, অন্যরা যেভাবে দেখে, ধরেন আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে অ্যাটলিস্ট আমার জানা 80% প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা অনেক সময় কোনো কারণে একাডেমিক কারণে আইএফআরএসটা পড়েছেন, বাট অত ডিটেইলে বোঝা বা মাথায় রাখতে পারেন না। বাট আমরা
আমাদের যে ক্লাস ম্যাটেরিয়াল গুলো প্লাস আমাদের যে আইএফআরএস এর টেক্সট বুকটা, অলরেডি আইএস এর টেক্সট বুকটা আপনারা ফার্স্ট সেমিস্টার সবাই করেছেন, আইএফআরএস এর বইটা কালেক্ট করবেন এবং আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট এই কোর্স করে সিএফও কোর্সটা করে কেউ যেন না বলতে পারে যে আমরা আইএফআরএস টা অত ভালো বুঝি না। ইভেন অন্য প্রফেশনালদের থেকে আমরা বেটার ভাবে বুঝবো, সেটুকু কনফিডেন্ট হতে গেলে জিনিসগুলো একটু ইন ডেপথ বুঝতে হবে। তো আমি সেই কারণে একটু সময় নিচ্ছি, প্রয়োজনে আমরা একাধিকবার ক্লাস নিব আমি যেমনটি বলছিলাম। তো এখানে দেখেন ডেফিনেশনে ওল্ড ডেফিনেশন অফ ফেয়ার ভ্যালু যদি ইটস উইকনেসটা না পড়েন তাহলে দেখেন অ্যাপারেন্টলি কিন্তু একজন সাধারণ মানুষের কাছে খুব নরমাল মনে হবে, কিন্তু একটা আইএফআরএস যখন মার্কেটে আসে, যখন এটি নিয়ে কথা হয়, তখন কিন্তু বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্ট আসে। সেই 2011 এ যখন প্রথম আইএফআরএস 13 আসে এবং ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন থাকে 11 এ আসে, 2013 এটা অ্যাপ্লিকেশন হয়, তার মানে মাস্ট অ্যাপ্লিকেশন হওয়ার প্রায় 8 বছর চলছে। এর ভিতরে কিন্তু ওল্ড ডেফিনেশনে একটা বড় ধরনের প্রবলেম ছিল, সেই প্রবলেমটা কি আমরা কিন্তু আইডেন্টিফাই করে বের করেছি। হয়তো অন্যরা এত রিগোরাসলি জিনিসটা দেখবে না, বাট আমরা এজ এ প্রফেশনাল স্পেশালি সিএফও কোর্স করে যখন আমরা মার্কেটে যাব তখন যেন মানুষ অন্য প্রফেশনালরা বলে দ্যাট আপনারা আজকে যারা এখানে কোর্স করছেন এই কোর্সে, তারাই কিন্তু এই কোর্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা অ্যাটলিস্ট যদি আইএস আইএফআরএস, আপনারা যদি এসএপি, আপনারা যদি যে কোর্সগুলো আছে ট্যাক্স ভ্যাট কিছু জায়গায় অন্যদের থেকে একটু বেটার জানেন, সেটি কিন্তু ওভারঅল এই কোর্সের ভ্যালু বাড়াবে। তো সেই জন্য আমরা একটু ডিটেইলে বোঝার চেষ্টা করব এবং অনলাইনে এই সুযোগটা আমি আবারও বলছি একটু বেশি পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে। তো আমরা দেখি দ্য অ্যামাউন্ট, ওল্ড ডেফিনেশনটা পড়ে দেখি, দ্য অ্যামাউন্ট ফর হুইচ অ্যান অ্যাসেট কুড বি এক্সচেঞ্জড অর লায়াবিলিটি সেটেল between knowledgeable willing parties in an arm's length transaction। এই সংজ্ঞাটা আমরা সবাই জানি, এই সংজ্ঞাটা, এই কথাটা, এই সেন্টেন্সটা আমরা আইএস আইএফআরএস এর বহু জায়গায় পেয়েছি। কারণ আগের আইএফআরএস এর আগে যে ফেয়ার ভ্যালু ডেফিনেশন এটি কিন্তু বিভিন্ন জায়গায় স্ক্যাটার ছিল, কোনো পার্টিকুলার একটি আইএফআরএস এ বলা ছিল না। ফলে আপনি বিভিন্ন জায়গায় এটি পড়েছেন যারা আরো আগের থেকে, যেমন আমি যদি পার্টিকুলারলি বলি 2003 থেকে পার্টিকুলারলি আইএস এর উপরে আমার মানে কাজ করা শুরু, মানে অলমোস্ট গত 17-18 বছর থেকে কাজ করছি। আমরা কিন্তু এই ডেফিনেশনটা আমাদের সবার মুখস্থ ছিল, দ্য অ্যামাউন্ট ফর হুইচ অ্যান অ্যাসেট কুড বি এক্সচেঞ্জ অর লায়াবিলিটি সেটেল বিটুইন নলেজেবল উইলিং পার্টিজ ইন অ্যান আর্মস লেন্থ ট্রানজাকশন। আমি আমার আগের যখন বলছিলাম তখনও কিন্তু এটিই বলছিলাম। দেখেন এখানে চ্যালেঞ্জ কতগুলো। প্রথম হচ্ছে দ্য অ্যামাউন্ট ফর হুইচ অ্যান অ্যাসেট কুড বি এক্সচেঞ্জ। এখানে দেখেন ইট ডিডন্ট specify whether an entity is buying or selling the asset। দেখেন এখানে কিন্তু কে সেলার কে বায়ার এটা বলা নেই। দ্যাট ইজ আমি যখন আইএফআরএস কমপ্লাই করব আমার অর্গানাইজেশনে, আমি কি সেলার নাকি বায়ার, অর্থাৎ আমি কি বাই করছি না সেল করছি, এটি কিন্তু এই লাইন থেকে বোঝা যায় না। দেখুন দ্য অ্যামাউন্ট ফর হুইচ অ্যান অ্যাসেট কুড বি এক্সচেঞ্জ, অ্যাসেট এক্সচেঞ্জ হচ্ছে, বাট কে এটিকে সেল করছে কে বাই করছে সেটি বলা নেই, এক্সচেঞ্জ বলা আছে। সো এটি একটি লিমিটেশন ছিল আমরা দেখি। সেটেল, এরপর বলছে লাইবিলিটি সেটেল। লাইবিলিটি সেটেলে কি বলছে, ইট ওয়াজ আনক্লিয়ার অ্যাবাউট সেটলিং meant because it did not refer to the creditor। এখানে কি ক্রেডিটর এটা কিন্তু মেনশন করে না। লাইবিলিটি সেটেল কেন হচ্ছে, কি হচ্ছে, সো এখানে কিন্তু ক্রেডিটরের কথা নাই। এরপর দেখেন বিটুইন নলেজেবল উইলিং পার্টিজ, এটা খুব কমন একটা কথা ছিল, বাট ইট ওয়াজ আনক্লিয়ার অ্যাবাউট ওয়েদার ইট ইজ মার্কেট বেজ। এটা কি মার্কেট বেজ? দেখেন উইলিং পার্টি আছে, আমি এবং আমার ক্লাসে এখানে ইমরুল কায়েস অথবা দোলা অথবা আপনারা যারা ক্লাসে আছেন অমিত, আমরা যদি দুজনের ভিতরে খালি মাত্র ট্রানজাকশন, আমরা রিলেটেড পার্টি, আমরা সিএফও করছে, আমি যদি ক্লাস নেই আপনারা আমাকে টিচারের মতো সম্মান করেন অথবা টিচার হোয়াট এভার দ্য কেস, আর আপনারা স্টুডেন্টস, আমরা যখন একটা প্রোডাক্টস বাই সেল করব তখন কিন্তু এটি কি এই রিফ্লেকশনটা মার্কেটের প্রাইসের সাথে হবে না। আমি আমার একজন পরিচিতকে এই ল্যাপটপটা 1 লাখ টাকার জায়গায় 80 টাকা বিক্রি করতে পারি, 1 লাখ টাকার জায়গায় 80,000 টাকা বিক্রি করলাম, সেটি কিন্তু প্রপার রিফ্লেকশন অফ হবে না, যে কারণে মার্কেট বেস হতে হবে আপনি। সেই কারণে এখানে কিন্তু নলেজেবল উইলিং পার্টি, দুজন পার্টি সেল করলেই হলো, বাট এটি যখন নতুন ডেফিনেশনে বলা আছে ইট ইজ আনক্লিয়ার অ্যাবাউট ওয়েদার দ্য মার্কেট বেস কিনা। লাস্ট হচ্ছে আর্মস লেন্থ ট্রানজাকশন বলা হয়েছে, এটা ঠিক আছে, ইট ডিডন্ট স্টেট explicitly when the exchange settlement date বলে নাই। তার মানে এখানে কি কি নাই, প্রথম হচ্ছে যে প্রথম যখন এক্সচেঞ্জ বলা হচ্ছে তখন বায়ার আর সেলার, কে বায়ার কে সেলার এটা ক্লিয়ার করা হচ্ছে না। যখন লায়াবিলিটি সেটেলমেন্ট হচ্ছে তখন এটি কি ক্রেডিটর কিনা, মানে আপনার কাছে টাকা পাবে কিনা সেটিকে ক্লিয়ার নাই। থার্ড হচ্ছে আর্মস লেন্থ ট্রানজাকশনে বলার ক্ষেত্রে বা নলেজেবল উইলিং পার্টি যখন বলছে তখন কিন্তু এটা মার্কেট বেস কিনা
এটি কি একজন দুজন আত্মীয় অনাত্মীয় অথবা দুজন পরিচিতের ভিতরে হচ্ছে, নাকি এটা ওপেন মার্কেট ফিল্ড, লাইক আমার বাসার সামনে অথবা আমাদের সিএ ফার্মের সামনে সেগুন বাগিচায় অল্প কিছু মাছ, 3-4 জন মাছ নিয়ে বসেন, দুজন সবজি নিয়ে বসেন, এখানকার প্রাইস আর আপনার যে মেইন কিচেন মার্কেট ইন কারওয়ান বাজার, এখানে ডিফারেন্স হবে। কারওয়ান বাজারের প্রাইসটা শুড বি দা মার্কেট বেস প্রাইস, এন্ড অবভিয়াসলি দেয়ার শুড বি এ ডেট। এটি কি 2019 এর ডিসেম্বরের প্রাইস আর 2020 জুনের প্রাইস ডিফারেন্ট হবে। আফটার কোভিড, বিফোর কোভিড অনেক কিছুর প্রাইস চেঞ্জ হয়ে গেছে। আপনি খেয়াল করেন, আজকে যদি আমি জাস্ট উদাহরণ বলছিলাম, আমাদের আমরা ওই হ্যান্ড ওয়াশ কিনি, হচ্ছে লিকুইড হ্যান্ড ওয়াশ, যেটি হচ্ছে লাইফ বয়ের, আপনারা অনেকেই জানেন 5 লিটার পাওয়া যায়। সেটি হচ্ছে যে গুলশানের যে মার্কেট, ডিসিসি মার্কেট, ওখানে কিন্তু একসময় 800-850 টাকা বিক্রি হতো। আর সেই জিনিসটা, এটা হোলসেল মার্কেট, অবভিয়াসলি রিটেইলে আরো অনেক বেশি। এবং সেই জিনিসটাই যখন আজকে আমরা কিনতে পাঠিয়েছিলাম বা কেউ একজন কিনতে গেল, তখন সেটি 1000 টাকা প্লাস হয়ে গেল। সো it is important when the exchange or settlement take place, that is important। তো আগের ডেফিনিশনে এটি ছিল না, এখন তাহলে দেখেন ডেফিনিশনে চেঞ্জ। এই জন্য কিন্তু আমরা নতুন ডেফিনিশন দেখলাম যে আমরা কিন্তু এটি চলে আসছে যে আমাদের বায়ার আর সেলার, লাইবিলিটি সেটেল কে করছে, ক্রেডিটর কিনা, মার্কেট বেস ইনফরমেশন এখানে আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সরি, তো আমরা এখন দেখলাম। এরপরে দেখেন নতুন ডেফিনিশনে ক্লিয়ার করা আছে, এই যে ডেফিনিশন দেখলেই বুঝবেন, দ্য নিউ ডেফিনিশন ইজ দ্য প্রাইস। তাহলে হচ্ছে কি আসলো, আমরা বলছি ফেয়ার ভ্যালু। তাহলে বলছে দেখেন, আমি আইএফআরএস 13 পড়াচ্ছি, অনেকে এত সময় ধরে ফেয়ার ভ্যালু ডেফিনিশন কেউ বলবে না, বাট আমি কেন বলছি, বিকজ ফেয়ার ভ্যালু ডেফিনিশন যদি আপনি প্রপারলি না জানেন, তাহলে এই আইএফআরএস জানা না জানা একই কথা। আপনি ট্রিটমেন্ট বুঝলেন, সবকিছু বুঝলেন, বাট আপনি এটাকে ফেয়ার ভ্যালু কাকে বলে সেটি যখন বুঝছেন না, তখন এটা কিন্তু অন্য জানাগুলো খুব কাজে দিবে না। এই কারণে আমি সময় নিচ্ছি। তো ফেয়ার ভ্যালু ডেফিনিশন বলছে যে ফেয়ার ভ্যালু দ্য প্রাইস দ্যাট উড বি রিসিভড to sell an asset or paid to transfer a liability in an orderly transaction between market participant at the measurement date। এটি হচ্ছে আপনার ক্লিয়ার করছে কি মেজর, যেখানে মার্কেট পার্টিসিপেন্ট বললো, এবং এখানে কিন্তু ওই যে বলা হচ্ছে রিসিভ টু সেল অ্যান অ্যাসেট। এখানে আমার বইতে আমি সেল করছি অথবা পেইড ট্রান্সফার, ওই যে ওভারকাম করলাম। আগে যে লিমিটেশন গুলো ছিল, কে সেলার কে বায়ার, এটা বোঝা যাচ্ছিল না, এখন নতুন রিসিভ হচ্ছে টু রিসিভ সেল অ্যান অ্যাসেট, পেইড ট্রান্সফার অফ লাইবিলিটি এন্ড অর্ডারলি ট্রান্সফার বিটুইন দ্য মার্কেট পার্টিসিপেন্ট। এখানে ক্লিয়ার করা আছে যে মার্কেটের পার্টিসিপেন্ট থাকতে হবে এবং মেজারমেন্ট ডেটে। এখানে দেখেন কমেন্টস হচ্ছে দ্য স্পেসিফিক এন্টিটি ইজ সেলিং এন্টিটি অ্যান অ্যাসেট, it refer to transfer a liability, it is not force or distress sale। মানে এটা কোনো এমন না আমার পরিচিত অথবা আমার আমি এখানে একটু সুপিরিয়র পজিশনে আছি, আমি অনেকটা আমার অবস্থানগত superiority খাটিয়ে আমি কম দামে কিনলাম। it is not like that, so it is not a force or distress sale। আর হচ্ছে it is clear, মার্কেট বেস, এবং এখানে ক্লিয়ার করা আছে যে এই যে মার্কেট পার্টিসিপেন্ট মিন হচ্ছে মার্কেট ডেট, মেজারমেন্ট ডেট মানে যেদিন আপনি করছেন, যদি এটা আজকের ডেট দ্যাট ইজ 24th of জুলাই হয়, তবে দ্যাট ইজ দ্য ডেট, আজকের ডেটে ভ্যালুয়েশন হবে। সো এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করা আছে। সো নিউ ডেফিনিশনে আগের ডেফিনিশনের লিমিটেশন গুলো আমরা ওভারকাম দেখলাম। এখন আমরা ফেয়ার ভ্যালুর আমি ফেয়ার ভ্যালু এট ইনিশিয়াল রিকগনিশন, তো ইনিশিয়াল রিকগনিশন কিরকম হবে সেটা নিয়ে কথা বলছি। ইন মোস্ট কেসেস ট্রানজাকশন অর এন্ট্রি প্রাইস ইকুয়াল টু এক্সিট প্রাইস, আমি or the fair value, but there are some situation when transaction price is not necessarily the same as exit price or fair value। আমি যেটা বলছিলাম যে ফেয়ার ভ্যালু আপনি বের করলেন, কিন্তু ফেয়ার ভ্যালু অনুযায়ী ট্রানজাকশন হচ্ছে কিনা, ফেয়ার ভ্যালু অনুযায়ী কি আপনার এই ফেয়ার ভ্যালু অনুযায়ী এক্সিট প্রাইস হচ্ছে কিনা, এটি কিন্তু অনেক সময় নাও হতে পারে। কোন কোন ক্ষেত্রে হবে না, না হওয়ার সম্ভাবনা আছে, সেখানে কয়েকটা এক্সেপশন, সেটি কয়েকটা এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখেন দ্য ট্রানজাকশন, মানে দ্যাট ইজ হচ্ছে দ্য ট্রানজাকশন বিটুইন রিলেটেড পার্টিস, দ্য ট্রানজাকশন বিটুইন দ্য রিলেটেড পার্টিস। যদি আমরা এখানে দেখি তাহলে আমরা কি দেখলাম, যে এখানে the transaction যদি রিলেটেড পার্টি হয়, দেখা গেল আমার একটা সাবসিডি কোম্পানি, আমি লেটস সে সুপারস্টার গ্রুপের সুপারস্টার ইলেকট্রনিক্স, আমি সুপারস্টার অ্যাক্সেসরিজ থেকে কিনছি, একটা পরিচয়, অথবা আমি আমার ওয়াইফ একটা বিজনেসের পার্টনার, সেই বিজনেস থেকে কিনছি, সেটি যদি হয় তাহলে কিন্তু আমি রিলেটেড পার্টিতে চলে গেলাম, তখন কিন্তু ফেয়ার ভ্যালুর তখন কিন্তু আর ফেয়ার ভ্যালু প্রপারলি এক্সিকিউশন হয় না। সেকেন্ড দেখেন, দ্য ট্রানজাকশন টেক প্লেস আন্ডার ডিউরেস। ডিউরেস মানে হচ্ছে যে
ভয় ভীতি প্রদর্শন করে কোনো ট্রানজেকশন ইলিগ্যাল প্রসেসে আমি জোর করে কিনে নিব। লেটস সে আপনি সেগুন বাগিচায় ব্যবসা করেন, সো আপনাকে আপনার আপনার দোকানে এসে একজন পলিটিক্যাল লিডার লেটস সে একটা 500 টাকার জিনিস 200 টাকা ধরিয়ে দিয়ে নিয়ে চলে গেল। সো দ্যাট ইজ নট এ ফেয়ার ভ্যালু, এটা কিন্তু রিয়েল ফেয়ার ভ্যালু হলো না, বিকজ এখানে কিন্তু ডিউরেস কাজ করেছে। সেলার is forced to accept the price। তখন আপনাকে কিছু আপনি আপনার একটা লেটস সে আপনার এখানে একটা শার্টের দোকান আছে, আপনার শার্টের দাম 5000 টাকা, 1000 টাকা দিয়ে চলে গেল, দ্যাট ইজ নট এ ফেয়ার ভ্যালু। The unit of account represented by the transaction price different from the unit of account for the asset or liability measured fair value। যদি এমন হয় যে ফেয়ার ভ্যালু মেজার হয়েছে বাট আপনি এটা ট্রানজেকশনের ক্ষেত্রে রিপ্রেজেন্ট না করছে, তখনও কিন্তু এক্সেপশন। আর 4 নম্বরটি হচ্ছে মার্কেট ইন হুইচ দ্য ট্রানজেকশন টেক প্লেস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্রিন্সিপাল আর মোস্ট অ্যাডভান্টেজ মার্কেট। ধরেন আমি যেটি বলছিলাম যে আপনি ইসলামপুরে গিয়ে আপনি কাপড়ের যে দাম পাবেন, আপনি সেটি কিন্তু নিশ্চয়ই সেগুন বাগিচার মার্কেটে পাবেন না। সো আপনি যখন বাল্ক কোয়ান্টিটি কাপড় কিনবেন, আপনি যখন ব্যবসার জন্য কিনবেন, তখন কিন্তু সেগুন বাগিচার এই রিটেল মার্কেটের প্রাইস দেখলে হবে না, আপনি ইসলামপুরের প্রাইস দেখতে হবে। অথবা আপনি যখন কসমেটিক্স এর ব্যবসা করতে চান, চক বাজারে যে প্রাইসিং হোলসেল প্রাইস শুড বি ইয়োর মার্কেট প্রাইস, শুড বি ইয়োর ফেয়ার ভ্যালু, নট যে এখানে রিটেল প্রাইসটা। ওকে, সো এখানে আমরা ফেয়ার ভ্যালু মেজারমেন্টের ফেয়ার ভ্যালু যে মার্কেট বেসড মেজারমেন্ট, আমি যেটা বলছিলাম নট এ এন্টিটি স্পেসিফিক, মানে হচ্ছে কি কোনো পার্টিকুলার এন্টিটি টু এন্টিটি প্রাইস ভেরি করবে না, কোনো কোনো এন্টিটি থেকে এন্টিটির প্রাইস ভেরি করবে না। রেদার ধরেন আমি XYZ কোম্পানি আপনার কাপড়ের ব্যবসা করে, আর ABC কোম্পানি করে, আর PQR করে, 3টা কোম্পানি। সো 3টা কোম্পানি যখন এই কাপড়ের ফেয়ার ভ্যালু বের করবে লেটস সে, অথবা তাদের একটা মেশিন আছে, তারা একটা লেটস সে একটা ল্যাপটপ 3টা কোম্পানি কিনবে, অথবা তারা 3টা কোম্পানি একটি যে কোনো অ্যাসেট লেটস সে তারা একটা ফার্নিচার কিনবে, তখন কিন্তু এন্টিটি টু এন্টিটি প্রাইস ভেরি করবো না, রাদার মার্কেট বেস মেজারমেন্ট, যেটি কি আপনার প্রপার মার্কেট প্রিন্সিপাল মার্কেট আপনি যেতে পারছেন কিনা। ইট ফোকাসেস অন অ্যাসেট আর লায়াবিলিটি অন এক্সিট, মানে সেলিং প্রাইস, যেটা আমি আগেই বলছিলাম যে অলওয়েজ এক্সিট প্রাইস মানে ফেয়ার ভ্যালুর যে IFRS 13 বলতে আপনারা বুঝবেন, অথবা IFRS 13 যখন অ্যাপ্লাই করতে যাবেন আদার IAS এন্ড IFRS, তখন কিন্তু এক্সিট প্রাইস মানে হচ্ছে আপনি ট্রানজেকশন প্রাইস, যেখান থেকে এক্সিট মানে বুঝতেই পারছেন যেটা আপনি একটা প্রোডাক্ট ল্যাপটপটা সেল করে এক্সিট করে গেলেন, সো দ্যাট ইজ ইওর এক্সিট প্রাইস। It also highlights the amount for which the holder of an asset could sell it and the amount which the holder of a liability would be have to pay to transfer। either আপনি একটা অ্যাসেট সেল করে দিলেন, অথবা লেটস সে আপনার ব্যাংকে 100 কোটি টাকা লোন ছিল, সো যখন আপনার অর্গানাইজেশন কিনে নিবে আরেকটা অর্গানাইজেশন, তখন দেখবে যে এই লোনের কি কিছুটা ব্যাংক অলরেডি লেটস সে লোন ছিল 100 কোটি টাকা, পরে দেখা গেল যে ব্যাংক এখান থেকে ওয়েভার দিয়ে দিয়েছে কিছুটা, অথবা ব্যাংকের লায়াবিলিটি পে করতে হবে না, অথবা বেড়ে গেছে, লেটস সে আপনি 100 কোটি টাকা প্রিন্সিপাল ছিল, ইন্টারেস্ট অ্যাড হয়ে 105 কোটি টাকা হয়ে গেছে, অথবা আপনি কিছু ফরেন ফান্ডিং করেছিলেন ইউপাস, সেখানে আপনার নন পেমেন্টের জন্য কিছু হিউজ প্যানাল ইন্টারেস্ট আসছে। সো অ্যাপারেন্টলি 100 কোটি টাকা দেখালে এটি 110 কোটি টাকাও হতে পারে ফেয়ার ভ্যালু, অথবা এটা কম হতে পারে, এই কারণে যে আপনি যখন এই লোনটা ট্রান্সফার করবেন, লেটস সে আপনি এই লোনটা রয়েছে ব্যাংক এশিয়া, তখন হয়তো রেট অফ প্রফিট রয়ে গেছে 13% আপনাকে দিতে হচ্ছে, বাট এটা যখন লেটস সে আপনি এটা কি ট্রান্সফার করে চলে আসবেন ইসলামী ব্যাংকে, ইট কুড বি 9%। সো এই যে মেজারমেন্ট লায়াবিলিটি কোন রেটে হবে, করে কতটুকু ফাইনালি দাঁড়াবে, দ্যাট is called the fair value of the liability. When an entity performs the fair value measurement, it must determine all of the following। কি হবে, ফেয়ার ভ্যালু অ্যাপ্রোচ করতে গেলে আপনাকে অ্যাসেট আর লায়াবিলিটি, তখন ইউনিট অফ অ্যাকাউন্ট কাউন্ট করতে হবে, যে আপনি কত অ্যাসেট আছে, ইন্ডিভিজুয়াল অ্যাসেট গ্রুপ ধরে ধরে ভ্যালুয়েশন করতে হবে, অথবা লায়াবিলিটি যখন ভাগ করবেন, এটা কি টার্ম লায়াবিলিটি নাকি এটা কোনো আপনার যেটা ভেন্ডর মানে আপনার অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি, নাকি এটা টার্ম লোনের লায়াবিলিটি, নাকি ইউপাস এর লায়াবিলিটি, নাকি SPSM এর লায়াবিলিটি, নাকি আপনি জাস্ট LC লায়াবিলিটি। সো
এই অ্যাসেট এবং লাইবিলিটি, অ্যাসেটের ক্ষেত্রে বললাম, লাইবিলিটির ক্ষেত্রে আপনাকে বের করতে হবে ডিফারেন্ট। এবং এটি কি নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট কিনা? নন ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের বাইরে সবগুলোকে নন ফাইন্যান্স অ্যাসেট বলা হয়। সেটি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট হইতে পারে যে আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে, আপনার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, এটা ছাড়া আদার যেগুলো নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট লাইক আপনার গাড়ি, আপনার ফ্যাক্টরি, মেশিনারিজ, আপনার বিল্ডিং, সেটা এটা কি করতে হবে, হাইয়েস্ট অ্যান্ড বেস্ট ইউজ হইতে হবে। লেটস সে আপনার হাইয়েস্ট অ্যান্ড বেস্ট ইউজ মানে হচ্ছে, লেটস সে আপনি একটা গাড়ি কিনেছেন, গাড়ি কেনার পর 3 বছর ইউজ করেছেন, গাড়ির লাইফ টাইম 7 বছর, আর বাকি আছে মোট 10 বছর গাড়িটা চলবে। সো এই 7 বছরের ইউজ টাইম অনুযায়ী কিন্তু আপনার প্রাইসিং হবে। এখন যদি দেখা গেল যে আপনি একটা গাড়ি কিনেছেন, সেই গাড়িটার মডেলটা অবসলিট হয়ে যাবে, এটা থাকবে না। অথবা আমি আরো ক্লিয়ার করি, ধরেন আপনি একটা মেশিন কিনেছেন, মেশিনের লাইফ টাইম 10 ইয়ার্স, কোনো অসুবিধা নাই, 3 বছর ইউজ করেছেন, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। লেটস সে আপনি এখানে ফিচার ফোন তৈরি করতেন আপনার মেশিনারিজ দিয়ে, সারা পৃথিবীতে ফিচার ফোন আর চলবে না। যদি ফিচার ফোন না চলে, আমি আরো একদম ক্লাসিক উদাহরণ দিই, আমি সুপারস্টার গ্রুপের বোর্ডে আছে নমিনেটেড ডিরেক্টর, আমি যদি সুপারস্টার গ্রুপের উদাহরণ দিই, লেটস সে 3 বছর বা 5 বছর আগে আমরা সিএফএল লাইট, যেটি এটি কেনার জন্য মেশিনারিজ কিনেছিলাম। সো ধরেন আমি আজকে 3 বছর পরে এসে যখন এই মেশিনারি সেট অফ মেশিনারিজের ফেয়ার ভ্যালু বের করছি, তখন কিন্তু আমার দেখতে হবে যে এই ইয়েটা আপনার কি বলে, এই সিএফএল এ মেশিন আর আমি বিক্রি করতে পারবো না, বিকজ এটা কিন্তু হাইয়েস্ট অথবা বেস্ট ইউজ হবে না, বিকজ গ্লোবালি টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই এলইডি বিক্রি করছে। সিএফএল এর যে স্পেয়ার পার্টস, সিএফএল এর যে পার্টস, এগুলো কেউ তৈরি করছে না। সিএফএল লাইটটা পৃথিবীব্যাপী বন্ধ হয়ে গেছে, কারণ এই লাইটের ভিতরে কপার ছিল, ভিতরে পারদ ছিল, ফলে এটি পরিবেশের জন্য ক্ষতিকর, প্লাস এটা বেশি বিল কনজিউম করে ইলেকট্রিসিটি। এলইডি লাইটের ভিতরে চিপ থাকে, এর ভিতরে কোনো পারদ থাকে না, এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এটির ভিতরে কোনো রকম ইলেকট্রিসিটি বিল কম আসে। সো সবাই এখন এলইডি লাইট ইউজ করে। সো এই কারণে এই মেশিনটা কিন্তু হাইয়েস্ট এন্ড বেস্ট ইউজ তখন হবে না, তখন প্রাইসটা অনেকটা স্ক্র্যাপের মতো বিক্রি হতে পারে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে আমরা জানি যে প্রিন্সিপাল এবং মোস্ট অ্যাডভান্টেজ মার্কেট খুঁজতে হবে। যে বললাম যে আমি সেগুন বাগিচার এই প্রাইস দিলে হবে না, হ্যাঁ। সো নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো বিক্রি করবেন, তখন আপনার বেস্ট স্টক এক্সচেঞ্জ লেটসে ওখানকার ভ্যালুয়েশন হইতে হবে। আর ভ্যালুয়েশন টেকনিক হইতে হবে ফেয়ার ভ্যালু হায়ারকি। ফেয়ার ভ্যালু একটা হায়ারকি আছে, আমরা দেখবো যে ভ্যালুয়েশনটা কিভাবে করতে হয় সেই অ্যাপ্রোচটা। সো উই আর ক্লিয়ার অ্যাবাউট দ্য ফেয়ার ভ্যালু মেজারমেন্ট অ্যাপ্রোচ। আমরা যদি এখন চলে যাই যে অ্যাসেট লাইবিলিটি, এটা অলরেডি আমরা জানি, তারপর একটু বলি। দ্য অ্যাসেট অর লাইবিলিটি মেজার এট ফেয়ার ভ্যালু might be either a standalone individual asset or liability, or এটা obviously গ্রুপ হইতে পারে, গ্রুপ অফ অ্যাসেট আর লাইবিলিটি হইতে পারে। এমন যদি হয় যে আমরা ক্যাশ জেনারেটিং ইউনিট বলে একটা টার্ম জানি, যে একটা পার্টিকুলার অ্যাসেটের ছোট ইউনিট, লেটস সে আমি এই রুমটায় বসে আছি, এই রুমের লেটস সে একটা চেয়ার আলাদাভাবে বিক্রি হয় না। যদি ফার্নিচার এমন হয় যে এই আমি আমাদের বাসার ড্রয়িং রুমের সোফা যদি হিসাব করি, যে এখানে হয়তো 3টি সিঙ্গেল সোফা, একটা ডাবল সোফা, একটা সোফার 2টো সাইড টেবিল এবং একটা সামনের টেবিল সহ, এটা একটা প্রাইসিং। সো একটা ইন্ডিভিজুয়াল সোফার হয়তো ভালো প্রাইস পাওয়া যাবে না, সেক্ষেত্রে ওই সোফার গ্রুপটা সহ বিক্রি করতে হবে। সো কখনো কখনো স্ট্যান্ডার্ড হইতে পারে, কখনো কখনো ইভেন আপনার লাইবিলিটির ক্ষেত্রে এমন হইতে পারে, হিসাব হচ্ছে যে আপনি টার্ম লোন, যেহেতু আমরা জানি যে ব্যাংকাররা যখন আপনাকে কোনো ফ্যাসিলিটিস দেয়, যখন আপনারা ব্যাংকিং এ আপনারা যখন প্রাইসিং একটা লোন নেন, তখন সাধারণত এমন হয় যে আপনাদেরকে একটা এলসি লিমিট দেয়, তার হয়তো 90% লেভেল একটা টিআর বা এলটিআর লিমিট দেয়, এর বাইরে একটা সিসি বা ওডি দেয়, এর বাইরে একটা ব্যাংক গ্যারান্টি দেয়। সো দ্যাট ইজ এ কম্পোজিট লাইবিলিটি। সো এরকম হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে। Characteristics of a particular asset or liability that a market participant would take into account when pricing the item at the measurement rate, including কি হবে, এজ, কন্ডিশন, লোকেশন অফ দ্য অ্যাসেট। এমন যদি হয় যে লাইফ টাইমের একটা ম্যাক্সিমাম সময় বেরিয়ে গেছে, সেই প্রাইসিং, একটা অ্যাসেটের লাইফ টাইম হচ্ছে 10 বছর, 1 বছর পরের যে এজ আর 5 বছর পর 6 বছর পরে নিশ্চয়ই এক হবে না। লোকেশন কোথায়, কন্ডিশন অফ দ্য অ্যাসেট, এটা ইজ ইম্পর্টেন্ট। আর হচ্ছে রেস্ট্রিকশন অন দ্য সেল অর ইউজ। এমন যদি হয় যে এটা এই অ্যাসেটটার আপনি ইউজ করতে গেলে আবার আলাদা পারমিশন নিতে হবে। লেটস সে যে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে আমাদের যেটা কি বলা হচ্ছে যে ওই পার্টিকুলার লাইসেন্স লাগে। একটা অ্যাসেট বিক্রি করছেন, সে আপনি লেটস সে আপনি ওষুধ তৈরির কোম্পানি মেশিনারিজ কিনতে যাচ্ছেন, বাট ওষুধ তৈরির লাইসেন্স নাই, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসেটের ভ্যালুয়েশনটা এরকম হবে না। measured using the price in the principal market for the asset or liability or in an
অ্যাবসেন্স অফ দ্য প্রিন্সিপাল মার্কেট দ্য মোস্ট অ্যাডভান্টেজ মার্কেট। যদি এমন হয় যে না কারণ বাজারের মতো বড় মার্কেট নাই, সেক্ষেত্রে সবচেয়ে বড় মার্কেটের প্রাইসটা দেখেন। লেটস সে কারণ বাজার যদি বেঞ্চমার্কিং না হয়, তাহলে আপনি অন্তত হাতিরপুল বাজারে যান যেখানে বড় বাজার, অথবা আপনি যে এরকম বড় কিচেন মার্কেটে যান যেখানে অ্যাটলিস্ট যদি প্রিন্সিপাল হোলসেল মার্কেট নাও থাকে, বড় বাজারে যে মার্কেট প্রাইসটা দেখেন। Transaction of a fair value measurement assume that the asset or liability is exchanged in an orderly transaction between the market participant at the measurement date under the current market condition. আমি যেটা বারবারই বলছি যে মার্কেট কন্ডিশন কেমন আছে, কবে ভ্যালুয়েশন করছেন, মেজারমেন্ট ডেট, এবং অবভিয়াসলি মার্কেট পার্টিসিপেন্ট থাকতে হবে। একজন বায়ার, একজন কাস্টমার, একজন বায়ার এবং একজন সেলার এখানে থাকলে কিন্তু আলটিমেটলি লাভ হবে না এখানে। এবং সেখানে আর্মস লেন্থ ট্রানজাকশন বলতে যেটা বুঝি, কোন রকম বাইরের কোনো ফোর্স নাই, বায়ার এবং সেলার উইলিংলি এটা করতে চাচ্ছে, সেটিকে আমরা আর্মস লেন্থ ট্রানজাকশন বলি। ওকে, তারপর হচ্ছে অর্ডারলি ট্রানজাকশন। আমরা জানি the transaction is orderly when two components are present. There is a adequate market exposure in order to provide market participant the ability to obtain knowledgeable and awareness of the asset or liability for a market based exchange. আমরা জানি যে মার্কেটে একাধিক মার্কেট থাকে, উইলিং নলেজেবল পার্টি থাকতে হবে, সবাই জানবে মার্কেট, এবং এডিকুয়েট এক্সপোজার থাকতে হবে। এমন মার্কেট না যে এক্সপোজ না, লুকায় লুকায় পাই সেল করলে হবে না। মার্কেট পার্টিসিপেন্ট আর মোটিভেটেড টু ট্রানজেক্ট দ্য অ্যাসেট লায়াবিলিটি, নট ফোর্স। আপনি ওই যে বললাম যে একজন পলিটিক্যাল লিডার অথবা একজন পাড়ার মাস্তান আপনার দোকানে ঢুকে শার্টের 1000 টাকা দাম দিয়ে 5000 টাকা প্রোডাক্ট নিচ্ছে, দ্যাট শুড নট বি দ্য প্রাইস ফেয়ার ভ্যালু। আর মার্কেট পার্টিসিপেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, নলেজেবল হইতে হবে, তারা ইন্ডিপেন্ডেন্ট হবে, একজনের উপর একজন ডিপেন্ডেন্ট হবে না, ছাত্র শিক্ষক রিলেশনশিপ হবে না। আপনার কোম্পানির এমডি আপনার একটা শপে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি এটা ফ্রিও দিতে পারেন, কম টাকা নিতে পারবেন, সেই ডিপেন্ডেন্সি থাকলে সেইটাকে দ্যাট শুড নট বি দ্য ফেয়ার ভ্যালু। অ্যাবল টু এন্টার ইনটু দ্য ট্রানজাকশন, এবং এখানে এমন হইতে পারবে না যে লেটস সে অনেক সময় আমরা ওই এটাকে বলি হচ্ছে কোয়ালিশন হয়, হ্যাঁ কোয়ালিশন হয়। লেটস সে একটা টেন্ডার পার্টিসিপেট করবে, আমরা ওপেন টেন্ডার করা হচ্ছে, কিন্তু আমি সেটেল করলাম যে 5টা লট আছে, সো বড় পার্টিসিপেন্ট হচ্ছে 3জন, আমরা বললাম তুমি 1 নিবা, আমি 2 নিব, আর তুমি 2 3 4 একজন হচ্ছে 5। সো 3জনের ভিতর বা 4জনের ভিতর নিজেরা ভাগ করে প্রাইসিংটা হাই হলে, যেমন ধরেন আপনি অনেক সময় আমরা দেখি কোনো প্রোডাক্টে শর্ট করলে যাদের সাপ্লায়ার অথবা সেলাররা নিজেদের একটা কোয়ালিশন করে নিজেদের ভিতরে একটা প্রাইসিং সেট করে নেয়, এরকম হলে হবে না, এটা ওপেন হইতে উইলিং টু এন্টার ইনটু ট্রানজাকশন। So that is the thing. Non-financial asset, আমরা জানি যে non-financial asset fair value measurement looks to use which asset can be put. It takes into the account for the liability of a market participant to generate economic benefit by using the asset in an highest and best use. আমি already বলে ফেলছি, the highest and best use takes into account the use of the asset physically possible, legally permissible, financially feasible. যদি আমি একটু আগেই বলছিলাম যে আপনি একটা অ্যাসেট, লেটস সে একটা ফ্যাক্টরিতে একটা মেশিন সেট করা হয়েছে, এটা খুললে ভেঙে যাবে। লেটস সে আপনাদের অফিসের ডেকোরেশন থাকে, চমৎকার ডেকোরেশন, অনেক টাকা খরচ করেছেন, বাট এই ডেকোরেশন খুলে আরেকটা অফিসে বসানো যাবে না, বিকজ এটা ভেঙে যাবে। ওই অ্যাসেটে ওই অফিসের রুম সাইজ আপনার অফিসের রুম সাইজ এক হবে না, সেক্ষেত্রে ফিজিক্যালি পসিবল না, লিগালি পারমিসিবল না। আপনি যেটা বললাম ওষুধ কোম্পানি রেনেটা অথবা অপসনিন তাদের পুরনো মেশিন বিক্রি করছে, আপনি কিনে নিলে আপনি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে পারবেন, কিন্তু আপনার পারমিশন যেহেতু নাই ওষুধ তৈরি করার, সো এটা লিগালি পারমিসিবল না। আর ফাইন্যান্সিয়ালি ফিজিবল না হলে আপনি তো এটা লস করার জন্য কিনবেন না, সো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা হচ্ছে যে নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেটিকে আপনি ফেয়ার ভ্যালু করবেন, সেটি করতে গেলে একটা হায়ারকি দেখতে হবে। প্রথম দেখতে হবে যে এটি কি ফিজিক্যালি পসিবল কিনা, অ্যাসেটটার এই ওনারশিপ নেওয়া, আপনার ট্রানজাকশন যে হবে, যদি নো হয় তাহলে এটাকে কোনো ভ্যালুয়েশন করার দরকার নেই। ইয়েস হলে আপনাকে দেখতে হবে লিগালি পারমিসিবল কিনা, যদি পারমিসিবল হয়, নো হয় তাহলে এটাকে আর ভ্যালুয়েশন করার দরকার নাই। বা যদি পারমিসিবল হয় তাহলে দেখবেন যে ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি ফিজিবল কিনা, আপনি 10 টাকা কিনে ইউজ কি 12 টাকা পাবেন কিনা, যদি 10 টাকা কিনে 8 টাকা ইউজ হয় তাহলে ফাইন্যান্সিয়ালি, আপনি কিনলেন 10 টাকা, এটা ইউজফুল লাইফ পাচ্ছেন 8 টাকার, এটা বেনিফিট পাচ্ছেন 8 টাকার, তখন ফাইন্যান্সিয়ালি ফিজিবল হবে না, তখন এটাকে আর ভ্যালুয়েশন করার দরকার হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ ভ্যালু হবে কিনা, আপনার ভ্যালু কি ম্যাক্সিমাইজ করবে কিনা। আর ফাইনালি যদি ইয়েস হয় তাহলে ইউজ ইট কনসিডার ইন ভ্যালুইং দ্য অ্যাসেট, তখন আপনি এটাকে ভ্যালুয়েশনের জন্য যেতে পারবেন।